রোজা শুরুর আগেই বেড়ে গেছে খুচরা বাজারের সঙ্গে পাইকারি দামের ব্যবধান। ভোগ্য পণ্যের বাজার স্বাভাবিক রাখতে বছর জুড়েই মনিটরিং অব্যাহত রাখার আশ্বাস মেয়রের। সৌদি আরবের নিষেধাজ্ঞায় রমজানে ওমরাহ করতে পারছেন না প্রায় 20,000 বাংলাদেশি। কূটনৈতিক তৎপরতা সহ জামানতের অর্থ বাড়ানোর অনুরোধ হাবের। এবং কার্পজাতীয় মাছের রেণুপোনা উৎপাদন করে সফলতা পেয়েছেন যশোরের এক খামারি। তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দর্শক, অর্থ বাণিজ্যের খবরের শুরুতে আপনাদের জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গতকাল যেমন একটা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি, আজও কিন্তু সকালের শুরুতেই লেনদেনের একদম শুরু থেকেই সেই ঊর্ধ্বমুখী প্রবণতা এখনো লক্ষ্য করা যাচ্ছে তিনটি সূচকেই। ডিএসসির যে প্রধান সূচক এক্স, সেটি এখন 22 পয়েন্ট বেড়ে 4,528 পয়েন্টে অবস্থান করছে। একই রকম প্রবণতা ডিএসসির সরিয়া ইন্ডেক্স এস, সেটির ক্ষেত্রেও 6 পয়েন্ট বেড়ে 1,108 পয়েন্টে অবস্থান করছে ডিএসসি এস। এবং বাছাই সূচক 30 ইন্ডেক্স, সেটিও 11 পয়েন্ট বেড়ে 1,753 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 50 কোটি টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 112টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 46টি কোম্পানির, এবং দাম অপরিবর্তিত রয়েছে 26টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো নিজেদের জায়গা বা অবস্থান তৈরি করে নিয়েছে, তাদের মধ্যে শুরুতেই যে কোম্পানিটি সেটি হচ্ছে 39 টাকা দর নিয়ে অবস্থান করছে ডিএসসির শীর্ষ 20-এর 1 নম্বরে যে কোম্পানি। দর্শক, আমরা আপনাদের সূচকের খবরটি এর আগে জানিয়েছিলাম যে ডিএসসির যে তিনটি সূচক, সেই তিনটি সূচকের অবস্থায় ঊর্ধ্বমুখী, যার কারণে দিনের শুরুতে কিন্তু ডিএসসির লেনদেন পরিস্থিতিতে বেশ গতি থাকে, এবং তার কারণে শুরুর যে 20টি কোম্পানি থাকে, এই 20টি কোম্পানির মধ্যে দেখা যায় যে কিছুক্ষণ পরপরই একটা আপডেট কিন্তু আমরা দেখি। তো শুরুতেই 1 নম্বরে যেটি অবস্থান করছে তো শ্রীফা, এটি 39 টাকা দর নিয়ে অবস্থান করছে ডিএসসির শীর্ষ 20-এর 1 নম্বরে, এবং সর্বোচ্চ লেনদেন যেটি হয়েছে 50 টাকা। গতকালের আজকের সর্বশেষ এবং সর্বনিম্ন লেনদেন মূল্য সেটি আমরা দেখতে পাচ্ছি 37 টাকা। আলহাজ টেক্সটাইল, এটি 2 নম্বর স্থানে অবস্থান করছে 95 টাকা 10 পয়সা দর নিয়ে। 97 টাকা 20 পয়সা ছিল সর্বোচ্চ দর, এবং আজকের সর্বনিম্ন দর ছিল 91 টাকা 90 পয়সা। 92 টাকা 50 পয়সা গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আলহাজ টেক্সটাইলের। ইউনাইটেড এয়ার, এটি 3 নম্বর স্থানে অবস্থান করছে 10 টাকা 10 পয়সা দর নিয়ে। 10 টাকা 30 পয়সা ছিল সর্বোচ্চ দর, 9 টাকা 90 পয়সা সর্বনিম্ন দর, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 9 টাকা 90 পয়সা। ফ্যামিলি টেক্স, এটি টেক্সটাইল খাতের আরেকটি প্রতিষ্ঠান, 15 টাকা 60 পয়সা দর নিয়ে অবস্থান করছে 4 নম্বর স্থানে। 15 টাকা 60 পয়সা ছিল সর্বোচ্চ দর, আর 14 টাকা 90 পয়সা ছিল সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 15 টাকা 40 পয়সা। বেক্সিমকো অবস্থান করছে 5ম স্থানে 33 টাকা 60 পয়সা দর নিয়ে। 33 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর, আর 33 টাকা 30 পয়সা ছিল সর্বনিম্ন দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 33 টাকা 10 পয়সা। সাইপ পাওয়ার, বিদ্যুৎ খাতের একটি প্রতিষ্ঠান, এটি 80 টাকা 80 পয়সা দর নিয়ে অবস্থান করছে শীর্ষ 20-এর 6 নম্বর স্থানে। 81 টাকা 30 পয়সা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছে এই কোম্পানিটির প্রতিটি শেয়ার, এবং আজকে 79 টাকা 10 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন লেনদেন মূল্য। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 78 টাকা 90 পয়সা। ফার্স্ট সিমেন্ট, এটি 7 নম্বর স্থানে অবস্থান করছে 44 টাকা 30 পয়সা দর নিয়ে। আজকে সর্বোচ্চ হাতবদল হয়েছে 44 টাকা 80 পয়সায়, এবং সর্বনিম্ন 43 টাকা 80 পয়সায়। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 44 টাকা 40 পয়সা। 8 নম্বর স্থানে অবস্থান করছে 162 টাকা দর নিয়ে, এবং 162 টাকায় সর্বোচ্চ দর ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশনস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটির গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 159 টাকা 40 পয়সা। এসএ পোর্ট লিমিটেড, এটি 9ম স্থানে অবস্থান করছে 58 টাকা 10 পয়সা দর নিয়ে। 58 টাকা 60 পয়সা ছিল সর্বোচ্চ দর, আর 55 টাকা 10 পয়সা আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর। আর গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল সাইপ পাওয়ারের 57 টাকা 40 পয়সা
এবং সর্বশেষ আরো একটি কোম্পানির খবর আপনাদের জানাই। 10 নম্বর স্থানে অবস্থান করছে আরএকে সিরামিক্স লিমিটেড। এটি 72 টাকা 90 পয়সা দর নিয়ে অবস্থান করছে শীর্ষ 20-এর 10 নম্বর স্থানে এবং 73 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 72 টাকা 60 পয়সা এবং আজকে সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 72 টাকা 70 পয়সা। আরেকবার আপনাদের সূচকের অবস্থানটি জানাবো। সূচকের শীর্ষ আমাদের তিনটি যে ডিএসসির তিনটি সূচক এক্স, সরিয়া ইন্ডেক্স, এস এবং 30 ইন্ডেক্স, সেটি এখনো ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে। ডিএসসির প্রধান সূচক এক্স 22 পয়েন্ট বেড়ে 4528 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসির সরিয়া ইন্ডেক্স এস সেটিও 6 পয়েন্ট বেড়ে 1108 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটি 11 পয়েন্ট বেড়ে 1753 পয়েন্টে অবস্থান করছে। দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ খবরাখবর। চলে যাচ্ছে অন্য খবরে। রোজা শুরুর আগেই বেড়ে গেছে নিত্য পণ্যের খুচরা বাজারের সঙ্গে পাইকারি দামের ব্যবধান। এই অবস্থা চলতে থাকলে রমজানে বাজার নিয়ন্ত্রণে নেওয়া সরকারের সব উদ্যোগ ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন পাইকারি ব্যবসায়ীরা। পাশাপাশি বাজার তদারকির নামে ব্যবসায়ীরা যাতে ভোগান্তির শিকার না হন সেদিকেও খেয়াল রাখার পরামর্শ তাদের। এদিকে শুধু রমজান নয়, ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে বছর জুড়েই মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। রমজানে অতি প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারের সবশেষ দামের তথ্য পর্যালোচনায় দেখা যায় খোলা বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 65 টাকায়, যার পাইকারি দাম সর্বোচ্চ 52 টাকা। একইভাবে চিনির পাইকারি দাম 33 টাকার মতো হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে 40 থেকে 42 টাকায়। ভোজ্য তেলের দামের ক্ষেত্রে কিছুটা সামঞ্জস্য থাকলেও বেশ গড়মিল দেখা গেছে খেজুর, সেমাই, আটা, ময়দা সহ অধিকাংশ নিত্যপণ্যের। এ কারণে ক্রেতারাও এখন কিছুটা সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করতে হচ্ছেন পাইকারি বাজারমুখী। খুচরা বাজারে তো এখান থেকে অবশ্যই দাম বেশি, তো আমরা সেটা ছেড়ে একটু প্রাইস যাতে রিজনেবল পাই এই জন্য আসি। পাইকারি হিসাবে 5 কেজি বা 7 কেজি এভাবে যদি নেওয়া হয় তাহলে কিন্তু প্রতি কেজিতে 7-8 টাকা 10 টাকা করে সাশ্রয় হয়। পাইকারি ব্যবসায়ীদের দাবি, গেল কয়েক বছরে বাজারে পণ্য মজুদের প্রবণতা কমলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না খুচরা ব্যবসায়ীদের। তারা বলছেন, রমজানে বাজার স্বাভাবিক রাখতে নজরে রাখা প্রয়োজন খুচরা বিক্রেতাদের কার্যক্রমের দিকেও। প্রতি বছর তো বলে যে দাম বাড়ে গেছে, এবার তা সেরকম বাড়ে নাই। 34-35 টাকা চিনির কেজি, এটা তো লবণের সমান হয়ে গেছে। এই জন্য তো মনিটরিংটা দরকার, যে এই মনিটরিংটা দোনো জায়গায় মনিটরিংটা করলে সবচেয়ে ভালো হয় না, যে কিনে নিচ্ছে কি দাম আর বিক্রি করতেছে কি দাম খুচরা। প্রচুর স্টক আছে, আমরা 2-3 মাসে মনে হয় বাজার কোনো বাড়ার সম্ভাবনা নেই। এর মধ্যে যদি আরো ইনপুট হয়ে আসে বাজার কখনোই বাড়বে না। এদিকে সিটি কর্পোরেশনের দাবি, অতীতের যে কোনো সময়ের তুলনায় বাজারে এখন সব পণ্যের দাম কম। মেয়র বলছেন, বাজার কারসাজির কোনো প্রমাণ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেবে প্রশাসন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ, চাল, ডাল, লবণ, তেল থেকে নিয়ে শুরু করে প্রতিটি দ্রব্যমূল্য স্থিতিশীল তো থাকবেই, বরঞ্চ কয়েকটা দ্রব্যমূল্য ইনশাল্লাহ আমরা আগের থেকে কম দামে এই রমজানে সরবরাহ করতে সক্ষম হব। রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এরই মধ্যে টিসিবির বিক্রয় কার্যক্রম শুরুর পাশাপাশি এবছর আগেভাগেই বাজার তদারকিতে নেমেছে সরকার। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে পবিত্র রমজানে ওমরাহ পালনে ব্যর্থ হচ্ছেন অন্তত 20,000 বাংলাদেশি। অথচ ওমরা এবং রমজানের শেষ 10 দিন পবিত্র মক্কা ও মদিনায় ইতিকাফ পালনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। হজ এজেন্সিগুলো বলছে, ওমরার নামে রোহিঙ্গাদের পাচারের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে সরকারের শীর্ষ পর্যায় থেকে কূটনৈতিক তৎপরতা চালানোর পাশাপাশি গ্যারান্টি মানি বাড়িয়ে দিয়ে অচলাবস্থা নিরসনের অনুরোধ জানিয়েছেন হাব নেতারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। হজ এজেন্সিগুলোর তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে অন্তত 80,000 মানুষ সৌদি আরবে পবিত্র ওমরা পালন করেন। এর মধ্যে শুধুমাত্র রমজান মাসে 20,000-এর বেশি মানুষ ওমরা পালনের জন্য সৌদি আরব যান। ওমরার পাশাপাশি অনেকে রমজানের শেষ 10 দিন সেখানে এতেকাফ পালন করেন। কিন্তু ওমরা পালনের নামে মানব পাচারের অভিযোগে সৌদি আরব গত 4 এপ্রিল থেকে বাংলাদেশে ভিসা দেওয়া বন্ধ করে দেয়। এর ফলে ওমরা পালনে যেতে ইচ্ছুকদের মধ্যে হতাশা নেমে এসেছে। হঠাৎ করে ওমরা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা রমজানে আর যাইতে পারছি না, এজন্য আমাদের মনে অনেক খুব দুঃখ রয়েছে। প্রতি বছর রমজানের মধ্যে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এবছর তো আমরা যেতে পারতাম, তার জন্য আমরা খুবই দুঃখিত। চট্টগ্রামের তালিকাভুক্ত হজ এজেন্সি রয়েছে 94টি। হজ এজেন্সিগুলো ওমরার নামে যারা রোহিঙ্গাদের পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। অবৈধ রোহিঙ্গা এবং কিছু চাকরি প্রার্থীদেরকে প্রেরণের মধ্যে দিয়ে কিছু অসৎ ব্যবসায়ী বাংলাদেশের ওমরার স্বাভাবিক যাত্রাকে ব্যাহত করেছে। আমরা এ ব্যাপারে
যথার্থ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এই অবস্থায় ওমরা নিষেধাজ্ঞা কাটাতে কূটনৈতিক তৎপরতা চালানোর অনুরোধ জানিয়েছেন হাব নেতারা। বাংলাদেশ সরকার অন্যান্য দেশের মতো কোনো গ্যারান্টি বৃদ্ধি করে যদি আমাদেরকে সুযোগ করে দেয় 2-4 দিনের মধ্যে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ থেকে সকলে উমরা পালন করতে যেতে পারবে। সম্প্রতি 7,000 বাংলাদেশে ফেরত না আসার অভিযোগে 56টি এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি আরব। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, আমরা অর্থ বাণিজ্যের খবরের প্রথম অংশে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়া নিয়ে, অর্থাৎ খুচরা বাজার এবং পাইকারি দামের ব্যবধান নিয়ে একটি প্রতিবেদন আপনাদের দেখিয়েছিলাম। এবারে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আমাদের আজকের অতিথি তিনি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা। জনাব গোলাম মাওলা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা একটি প্রতিবেদন দেখিয়েছি এর আগে, সেটা হচ্ছে যে রমজান শুরু হওয়ার আগেই বাজারে খুচরা দাম এবং যে পাইকারি দাম, এই দুটার মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করছি এবং সেই ব্যাপারটি আসলে সরকারও মনিটরিং করছে, বিভিন্নভাবে বিষয়গুলো তদারকির চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও এই ব্যবধানটি অনেক বেশি। আপনারা ব্যবসায়ী হিসেবে কি মনে করেন, কেন এত বেশি? ধন্যবাদ আপনাকে। আমরা পরপর এই আসন্ন মাহে রমজান উপলক্ষে বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সাথে মিটিং হয়েছে, সেখানে আমি এই ব্যাপারটা উত্থাপন করেছিলাম। দেখবেন আপনার, আমরা যে সোয়াবিন তেল বিক্রি করতেছি 68 টাকা পার লিটার, বাট আপনি কোথাও খুচরা মার্কেটে পাবেন না। যে কারণে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছি যে আজকে বিশ্ববাজারে যে পতন হয়েছে, দরপতন প্রত্যেকটা এসেনশিয়াল কমোডিটি, এবং তার ধারাবাহিকতায় আমাদের পাইকারি পর্যায়ে সেটা ইম্প্যাক্ট পড়ছে, কমে গেছে, কিন্তু খুচরা পর্যায়ে আমরা এইটা সুফল পাচ্ছি না। এইটা সুফল পেতে হলে বাণিজ্য মন্ত্রী মহোদয় তখন বললেন যে কি করা যায়। আমি বললাম যে তাহলে আমাদের জবাবদিহিতা থাকতে হবে। আমরা যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেমন আমাদের সিটি গ্রুপ, ফ্রেশ, মেঘনা গ্রুপ, টিকে গ্রুপ থেকে আমরা ভোজ্য তেলগুলি আপনার সংগ্রহ করি এবং যেটা রিফাইন্ড চিনি, তারাও আমাদের পাকা মেমো দিবে। আমরা রিটেলারকে পাকা রসিদ, যেটা বলে ক্যাশ মেমো আর কি, তাতে আপনারা মিডিয়া যদি কোনো রিটেলারের কাছে যান যে তুমি এত উচ্চ মূল্যে বিক্রি করতেছো কেন, তখন উনি একটা আপনার, যেটা আমাদের দোষ আর কি, একের বোঝাকে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপানো, তখন যেন জব দিতে থাকে যে আমি এই রেটে মালটা কিনে নিয়ে আসছি, আমার ক্যারিং কস্ট এত, আমার ওয়েস্ট এত, আমি এই দামে বিক্রি করছি। সেটা একটা স্বচ্ছতা থাকতে হবে। তাহলে শুধু আসন্ন রমজান নয়, সারা বছরই আমাদের যদি জবাবদিহিতা থাকে, তাহলে আপনার ইনশাল্লাহ রমজান সহ আগামীতে আমরা এটা সফল পাবো। নয়চেত আপনার প্রত্যেকটা আপনার ভোজ্য তেলে দেখা যায় 20 থেকে 25 টাকা ডিফারেন্স। চিনিতে আমরা পাইকারি পর্যায়ে চিনি 33 টাকা 45 পয়সা বিক্রি হচ্ছে, অথচ আপনি বাংলাদেশে কোথাও 35 টাকা চিনি পাবেন না, 40 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তাহলে আমি একজন ভোক্তা, আপনিও একজন ভোক্তা, এই বিশ্ববাজারে যে পতনের ফলে যে একটা সুফল আমরা ভোক্তারা পাবো, সেই সুফলটা রিটেলারদের কারণে আমরা পাচ্ছি না। অতএব আমরা আপনার মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় জনাব শাহিদ খোকন সাহেব আমাদের সমিতিতে এসেছিলেন, আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে মিটিং করেছেন। উনিও বলেছেন যে এটা একটা স্বচ্ছতা থাকা দরকার এবং দ্রব্যমূল্য কোনো কর্মেই যেন রমজানে অস্বাভাবিক পর্যায়ে না যায়। এই মনিটরিংটা আসলে কোন ব্যবস্থার মধ্যে দিয়ে হলে আপনার ধারণা যে সাধারণ যারা ভোক্তা তারা ন্যায্য মূল্যে পণ্যটি বাজার থেকে কিনতে পারবে, এটা কিভাবে মনিটরিংটা করা যায়? যেমন সিটি অঞ্চলে আপনার সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আছেন এবং তাদের একটা সংস্থা সেকশনই আছে, বাজার মনিটরিং সেল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেল আছে, এবং প্রত্যেকটি রমজানে জেলা প্রশাসকদের এটা একটা নেতৃত্ব থাকে, তারাও এটা ইনভেনশন করতে পারে। আর আমরা যারা ব্যবসায়ী, কারণ আমরা পাইকারি লিড দিই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ দোকান, এটা আমাদের বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল সমিতি, আমি সভাপতি হিসেবে সকল ভোজ্য তেলের খুচরা ব্যবসায়ীদের উপরে আমার নজরদারি রাখা সম্ভব না। অতএব যে জেলার উপজেলা ভিত্তিক ডিএনও সাহেব আছেন, জেলাতে ডিসি আছেন, সিটিতে আপনার সিটি কর্পোরেশনের যে অর্গান আছে, সবাই যদি সচল হয়, সবচেয়ে বড় কথা হলো আমাদের
মানসিকতাটা যদি পরিবর্তন থাকে তাহলে আর কিছু এত কিছু প্রয়োজন হয় না। বেশ কিছু ভোগ্যপণ্য যেমন তেল বীজ, তেল, চিনি সহ এরকম আরো বেশ কিছু পণ্যের উপর যে উৎসে করটি আগে ছিল সেটি তো এখন অর্থমন্ত্রী তিনি সংসদে বলেছেন যে উৎসে কর এখন আর নেওয়া হবে না, কার্যকর হবে না। সেক্ষেত্রে তো সব পণ্যেরই আসলে দাম অনেক কম হওয়া উচিত। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য উৎসবে আমরা যেটি দেখি পৃথিবীর উন্নত দেশগুলোতে উৎসবের সময় সবকিছুর দাম কমিয়েই রাখা হয়, আমাদের মধ্যে এই প্রবণতাটা কেন যে বেড়ে যাওয়ার একটা ব্যাপার কাজ করে? বেড়ে যাওয়ার ব্যাপার দেখেন, আমাদের সাথে যদি এখন ইউএস এর সাথে মিলান, ব্রিটেনের সাথে মিলান, সেই অকেশনে গভর্নমেন্ট অনেক ভর্তুকি দেয়। আমাদের লাভের অংশ আমরা লাভ করে আমাদের কিছু চেঞ্জিং আসা দরকার আমাদের সিস্টেমগুলো। এই যে দেখেন আপনার সোয়াবিন তেল, যেটা আপনারা বোতলজাত যে তেলটা একবারে দিয়ে আসছেন ট্যাক্স, আবার এটা রিফান্ড করে যখন বোতলজাত করছেন 4% এর মধ্যে ভ্যাট আছে। তাহলে আপনার এই যে আজকে জ্বালানি তেলের মূল্য আপনার সারা বিশ্বব্যাপী কমে গেল, কিন্তু আমাদের দেশে জ্বালানি তেলের মূল্য সরকার এখনো এটা নিয়ে কোনো মাথায় ঘামাচ্ছেন না। অথচ জ্বালানি তেল সে $130 থেকে নেমে 50% নিচে চলে আসছে, কিন্তু আমরা সেই দামই ধরে রাখছি। তো অন্যান্য ইন্ডিয়ার সাথে সাথে আপনার দাম কমে দিছে। তা আপনি একদিকে টাইট রাখবেন, ভ্যাট নেবেন, ট্যাক্স নেবেন, সবকিছু একদিকে আবার দাম কমে কথা বলবেন, সেটা হয় না। এই রমজানের জন্য তো আমাদের কোনো বিশেষ ব্যবসায়ীদের জন্য ছাড় নেই। এবং আমি বলবো যে এখন যে আমাদের মার্কেট প্রাইসগুলো আছে আর যে উন্নত বিশ্বের কথা যেটা আপনি বললেন, সেখানে অনেক সাবসিডি পাওয়া যায়। একটা কোম্পানি যদি ব্যাপক ধরনের ধস খায় তাকে ব্যাংক হেল্প করে। আমরা বছর পর বছর বলে আসছি যে আমাদের অর্থনীতি সারা বিশ্বতে কোথাও এই ধরনের সুদের হার নেই ব্যাংকের, কিন্তু আমাদের এটা হচ্ছে না। পৃথিবী কোথাও আপনার এই 12%, 14%, 18% আপনার ইন্টারেস্ট দিয়ে কোনো প্রতিষ্ঠান কোনো ব্যবসা নিচ্ছে না। 4%, 5% আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তো 8%। আমরা সব দিকে আমরা যদি নিজেরটা ব্যাংক হলে ব্যাংকেরটা যদি আপনার ওনার ব্যাপারটা উনি বুঝতে নেয়, সরকার এটা বুঝবে, তাহলে আপনার কিভাবে আপনার সম্ভব হবে? আর তাদের মানসিকতা আমাদের মানসিকতার মধ্যে, তাদের অর্থনৈতিক অবস্থা আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সিস্টেম তাদের সিস্টেম, অন্যতম দেশের সিস্টেমের সাথে অনেক ডিফারেন্স। আপনাদের একটা ধারণা যে আমরা ব্যবসায়ীরা হয়তো প্রচুর পরিমাণ রমজান মাসে মাল মজুত করে এই ভোক্তাদের ঠকানোর জন্য একটা ব্যাড ধারণা আমাদের থাকে, আসলে এটা সঠিক না। এখন আপনি 1 সেকেন্ডে ক্লিক করার পরে পায়ে যাবেন আপনার সোয়াবিন তেল আজকে আমেরিকাতে কত, আজকে ইন্ডিয়াতে পেঁয়াজের দাম কত, চায়নাতে রসুনের দাম কত। এখানে কোনো ফাঁকি দেওয়ার কোনো কারো পাবে না, সুযোগ দেয় এখন। আর বাণিজ্য মন্ত্রী মহোদয় দায়িত্বহীন কথা বলছেন। কোনো ব্যবসায়ী যদি আসন্ন মাহে রমজান মাসে কারসাজি করে মুনাফা করার জন্য কোনো চেষ্টা করেন, প্রতিহত করা হবেন। আমাদের মাননীয় মেয়র শাহিদ খান সাহেব বলেছেন, এবং আমিও ব্যবসায়ী সমিতির কর্মকর্তা হিসাবে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, কোনো ভেজাল, কোনো অনৈতিক কাজ যদি কোনো ব্যবসায়ী এই ধরনের কোনো চিন্তা ভাবনা করেন, উনি যেন এই চিন্তা ভুলে যান। কারণ আমাদের এলাকায় আমাদের সমিতির এটা বরদাস্ত করবে না। এটা আপনার মাধ্যমে আমি সকল আপনারা মানে এই ধরনের কোনো অভিযোগ পেলে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? আপনাদের পক্ষ থেকে কোনো তাদের মেম্বারশিপ আমরা ক্যান্সেল করে দেবো এবং যেটা শাস্তিমূলক ব্যবস্থা আমরা গ্রহণ করব। আশা করছি যে দেখেন, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, চাহিদার তুলনায় যদি সরবরাহ বেশি থাকে, যেটা ইকোনমিক থিওরি, চাহিদার ক্রমিকেশন নিয়ম যেটাকে বলে, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যদি আপনার সঠিকভাবে থাকে তাহলে কোনো জিনিসেরই আপনার দাম বাড়ার কথা না। এখন আমাদের যারা যেমন রমজানে বিশেষ করে 4টা আইটেম বেশি ইম্প্যাক্ট পড়ে, যেমন চিনি, পাম তেল, সোয়াবিনের উপরে নয়, কারণ এই যে রমজানে যে ভাজা পোড়া যে জিনিসগুলি তৈরি হয় সেটা পামে বেশি ইউজ হয়, আর খেজুর আর আপনার বুট, আর কিছুটা পেঁয়াজ, আপনার কাঁচামালের মধ্যে পেঁয়াজ আর কি বলে কাঁচামরিচটা একটু বেশি হয়। আল্লাহর রহমতে এখনো মোটামুটি ক্রয় ক্ষমতা নাগালে আছে। আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী রমজানে ইনশাল্লাহ সঠিক থাকবে। আর আমরা বাণিজ্য মন্ত্রী মহোদয় বলেছেন, উনি বলছেন শুধু অনলি ফর রমজান মাস না, সারা বছর একটা স্টেবল, তো ব্যবসায়ীরা লস করবে না। উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ এরা লস করলে
তাদের ব্যবসা টিকবে না, যৌক্তিক পর্যায়ে যেন থাকে, তখন আমরা ব্যবসায়ী সম্পাদক বাণিজ্য মন্ত্রী মহোদয়কে আবেদন করেছি, আপনি যদি সারা বছর ভোক্তাদের একটা ন্যায্য মূল্যে মাল ধারাবাহিকতা রাখতে চান, তাহলে আপনার ব্যাংক ইন্টারেস্টের উপরে আপনার নজর দিতে হবে। আমি আশা করি আপনার মাধ্যমে এই ব্যাংকের যে আমাদের রেট অফ ইন্টারেস্ট বলেন, প্রফিট বলেন, সুদ বলেন, এটাকে আপনার দিকে আমাদের নজর দিতে হবে। না হয় আমাদের যেগুলি শিল্প প্রতিষ্ঠান আছে, আমরা যারা পাইকারি ব্যবসায়ী, সবাই সমূল উৎপাদন হয়ে যাব। জনাব গোলাম মাওলা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলার সঙ্গে কথা বলছিলাম এই রমজান উপলক্ষে ভোগ্যপণ্য সরবরাহ পরিস্থিতি এবং তার দাম নিয়ে, যেটি খুচরা এবং পাইকারি বাজারের মধ্যে যে দামের ব্যবধান রয়েছে সেই সম্পর্কে কথা বলছিলাম বিস্তারিত। তার সঙ্গে চলে যাচ্ছি পরের খবরে। কার্প জাতীয় মাছের রেণুপোনা উৎপাদনে সাফল্যের নজির স্থাপন করেছেন যশোরের আদর্শ মৎস্য খামারের মালিক আনোয়ার হোসেন নান্নু। এবছর খামারটিতে উৎপাদিত হয়েছে প্রায় 3.5 কোটি কার্প জাতীয় মাছের রেণুপোনা। মৎস্য বিভাগ বলছে, নান্নু শুধু নিজের নয়, মাছ চাষের প্রসার ঘটিয়ে অন্যদেরও ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। জুয়েল মৃধার তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রা পরিচালনা দুরূহ হওয়ায় নান্নু 1992 সালে শুরু করেন মাছ চাষ। যশোর শহর থেকে 14 কিলোমিটার দূরে মালিডাঙ্গা গ্রামে প্রায় 5,000 টাকা আর 2টি পুকুর নিয়ে শুরু হয় তার নতুন কর্মযাত্রা। সময়ের পরিক্রমায় তিনি এখন 50 একর জমিতে উৎপাদন করছেন রেণুপোনা। চলতি বছর প্রায় 3.5 কোটি কার্প জাতীয় রেণুপোনা উৎপাদন করে সাফল্যের নজির স্থাপন করেছেন তিনি। এখন আমার এখানে প্রায় 50 একরের মতো জায়গা রয়েছে, প্রায় 3.5 কোটি পোনা আমি উৎপাদন করতে সক্ষম হয়েছি প্রতি বছর, যার বাজার মূল্য 3 কোটি টাকা। নান্নুর এই উদ্যোগের কারণে কর্মসংস্থান হয়েছে 45 জন বেকার যুবকের। অন্যদিকে সফলে মৎস্য চাষীকে দেখে উদ্বুদ্ধ হয়ে মাছ চাষে এগিয়ে এসেছেন আরো অনেকে। এই এলাকায় আশেপাশে আরো 20-25 জন নিয়ে কাজকাম করি বা আমাদের সংসার ভালোভাবে চলে। নান্নু ভাইয়ের সহায়তায় আমি এখানে মাছ চাষে খুব আগ্রহী এবং আমি এখন লাভজনক অবস্থায় আছি। আমার দেখা দেখি তারা আমার কাছ থেকেও মাছ নেয়, আমার কাছ থেকে প্রশিক্ষণ নেয়, আমি নিজেও যে তাদের দেখাশোনাই দেই। মৎস্য বিভাগের কর্মকর্তা জানালেন, মাছ চাষের প্রসার ঘটিয়ে নান্নু কেবল নিজের নয়, অন্যদেরও ভাগ্য বদলাতে সহায়তা করেছেন। উনি প্রতিনিয়ত এলাকায় যুবকদের মাছ চাষে উৎসাহিত করে আসছেন এবং ওনার এই মাছ চাষ দেখে যশোর সহ পার্শ্ববর্তী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায়ও তার এই পোনা চাষের বিস্তার ঘটিয়েছে। মৎস্য বিভাগের তথ্য মতে গত বছর প্রায় 85,000 মেট্রিক টন কার্প জাতীয় রেণুপোনা উৎপাদন হয়েছে যশোরে। সময় সংবাদ, যশোর। বাস্তবসম্মত তথ্য সরবরাহ করার ক্ষেত্রে পরিসংখ্যান বিভাগের বলিষ্ঠ ভূমিকার কারণেই সরকারের পক্ষে 7% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব কানিজ ফাতেমা। মঙ্গলবার রাজধানীর পরিসংখ্যান ব্যুরোতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি দাবি করেন, বিভিন্ন শুমারি ও জরিপের মাধ্যমে নির্ভুল ও বাস্তব তথ্য সরবরাহ করে পরিসংখ্যান বিভাগ দেশের প্রকৃতি উন্নতির চিত্র তুলে ধরছে। অনুষ্ঠানে বেসরকারি খাতে জৈবিক সম্পদ জরিপ 2014 এর প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। প্রতিবেদনে দেখা যায়, গৃহপালিত পশু ও চা, রাবার সহ ফলদ বৃক্ষের বাগান নিয়ে বেসরকারি খাতের অবদান 0.81 ভাগ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও দুর্যোগ মোকাবেলা এবং পানি সম্পদের ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহায়তা করবে নেদারল্যান্ড সরকার। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং ডাচ সরকারের পক্ষে দেশটির বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লোমেন চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 এর আওতায় উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে নেদারল্যান্ডস এবং বিশ্ব ব্যাংক। এ সময় অর্থমন্ত্রী বলেন, অতীতে অবহেলা করা হলেও বর্তমানে সুপেয় পানিকে অন্যতম সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। আর সুপেয় পানির স্বল্পতা এখন বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের সমস্যা। তিনি পানি সম্পদের যথাযথ সংরক্ষণের জন্য উন্নয়ন সহযোগীদের সহায়তা চান।
বর্তমানে রিজার্ভ বৃদ্ধির সাথে মূল্যস্ফীতি সহ সবকিছু নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন 2015-16 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে মানব সম্পদ ও বেসরকারি খাত সহ সব ধরনের শক্তি কাজে লাগাতে হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ MCCI আয়োজিত বাজেট বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় নতুন পে স্কেলকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপের পক্ষে মত দেন তিনি। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটের আকার বড় হলেও তা বাস্তবায়নযোগ্য। সেমিনারে বেসরকারি খাতকে আরও সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ABM মির্জা আজিজুল ইসলাম বলেন, প্রশাসনিক অদক্ষতার কারণেই বাজেটে নেওয়া প্রকল্পগুলোর পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয় না। আমরা চাই এমন একটা বাজেট, এমন একটা কর্মসূচি, ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে, সাম্যতা নয়। সাম্যতা আমরা এখন লক্ষ্য করছি না। আমরা বিশ্বাস করেছি যে প্রাইভেট সেক্টর ইজ দ্য ড্রাইভার অফ ইকোনমি। এই জন্য আমরা প্রাইভেট সেক্টরের দিকে আমরা এখন গেছি। ঢাকা ইউনিভার্সিটিতে 50 টাকায় আপনাকে আমি শিক্ষা দিচ্ছি, সেখানে আপনি 5,000, 7,000, 8,000 নিচ্ছেন। হাউ ডু জাস্টিফাই দ্যাট? ওখান থেকে যদি আমাকে 500 টাকা দেন সরকারকে বা রাষ্ট্রকে, I put this question to all of you. We are fully committed. আমরা স্বচ্ছতা, সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে চাই। প্রস্তাবিত বাজেটের আকার বড় হলেও তা বাস্তবায়নযোগ্য। এজন্য রাজস্ব আয়ের পরিধি বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। পরিবেশ বান্ধব শিল্প এলাকা গড়ে তুলতে উদ্যোক্তাদের প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং ইনোভেশন সামিটের প্রাক প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। মন্ত্রী বলেন, যতই লাভজনক হোক, পরিবেশের ক্ষতি করে এমন কোন ধরনের শিল্প কারখানার অনুমোদন দেবে না সরকার। এক্সপোনেট এক্সিবিশন ও ইজি অটোমেশন পৃষ্ঠপোষকতায় আগামী 10 সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনের সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এই সময় জানানো হয়, পরিবেশ বান্ধব শিল্প ভবন তৈরিতে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রদর্শন করা হবে সম্মেলনে। সারা বিশ্বে আমাদের কার্যক্রমকে সম্প্রসারিত পরিবেশের সুরক্ষা করেই সবুজ শিল্পায়নের জন্য আমরা কাজ করছি। আমরা বরাবরই জিরো পলিউশন ও জিরো অ্যাক্সিডেন্ট নীতির ভিত্তিতে শিল্প গড়ে তুলতে বদ্ধপরিকর। এজন্য আমরা সবুজ প্রযুক্তি ব্যবহারকারী শিল্প উদ্যোক্তাদের কর রেয়াত সহ বিভিন্ন রকম প্রণোদনার ব্যবস্থা করেছি। বর্তমানে যা জাতীয় শিল্পনীতি 2000 প্রণয়ন করা হচ্ছে, তাতেও সবুজ শিল্পায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাপ্তাহিক পত্রিকা ফিনান্সিয়াল মিররের উদ্যোগে অনুষ্ঠিত হল ফিনান্সিয়াল মিরর রবিনটেক্স বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ীদের হাতে সম্মাননা তুলে দেন বাণিজ্যমন্ত্রী আমির হোসেন আমু। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর মোজাম্মেল হক খান, এছাড়া FBCCI সভাপতি আব্দুল মাতলুব আহমদ এবং BGMA সভাপতি আতিকুল ইসলাম সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 বাস্তবায়ন ও অটোমেশন হলে চলতি হিসাবে কোনো অগ্রিম কর পরিশোধ করতে হবে না। এর পাশাপাশি করদাতারা অনলাইনে সম্পূর্ণ রেয়াত গ্রহণ করতে পারবেন। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত করদাতা উদ্বুদ্ধকরণ সেমিনারে এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। নতুন এই আইনে অনলাইনে রিফান্ড নেওয়ার পাশাপাশি উপযুক্ত ক্ষেত্রে করদাতারা অনলাইনের কর্তৃপক্ষের বিরুদ্ধে আপিল আবেদন করার সুযোগ পাবেন বলে জানানো হয়। এছাড়া করদাতারা তাদের উৎপাদিত পণ্য বা সেবা যে মূল্যে বিক্রয় করবেন তার ভিত্তিতেই মূসক পরিশোধ করবেন এবং পণ্য বিক্রির জন্য মূল্য ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না বলেও জানান বক্তারা। তথ্য প্রযুক্তিতে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় হার্ডওয়্যার খাতের সক্ষমতা অর্জন করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্যকে সামনে রেখে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে আইসিটি মেলা 2015। 3 দিনের এই মেলায় দর্শনার্থীদের জন্য বিশ্বের নামকরা সব ব্র্যান্ডের পণ্য প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। মেলায় কম্পিউটার সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যার শিল্পেরও এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা দেওয়ার জন্য বিশেষজ্ঞদের নিয়ে আয়োজন করা হয়েছে বেশ কয়েকটি সেমিনার। মেলার দর্শনার্থীরা নামকরা সব ব্র্যান্ডের পণ্য কিনতে পারছেন কিছুটা কম দামে। মেলায় অংশগ্রহণকারীরা জানালেন, প্রয়োজনীয় সরকারি সহায়তা পেলে কেবল বিদেশি প্রতিষ্ঠানের পণ্য বিক্রিতেই থেমে না থেকে নিজেরাই এসব পণ্য প্রস্তুত করতে পারবেন। 3 দিনের এই মেলা শেষ হবে বুধবার।
দর্শক, ভোগ্যপণ্যের দাম সম্পর্কে ট্যারিফ কমিশনের সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দু তিনটা অত্যাবশ্যকীয় পণ্যের স্টকটা কি আছে সেটা সরকারকে ইনফর্ম করাটাই ছিল মূল উদ্দেশ্য, এবং আমরা যথার্থই আমাদের প্রতিবেদনে বলেছি যে আগামী 1.5 মাস পর্যন্ত যে পরিমাণ চাহিদা থাকবে তার প্রায় 1.5 গুণ স্থিতি মালামালের স্থিতি বর্তমানে আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে আছে। উপরন্তু টিসিবির কাছে পর্যাপ্ত পরিমাণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির স্টক আছে। এটা তুলে ধরা ছিল মূল কারণ। আর পাশাপাশি আমরা আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করেছি এবং আমাদের লোকাল বাজারে আন্তর্জাতিক বাজার প্রেক্ষিতে লোকাল বাজারের এটা মার্কেটিং করতে গেলে পরে কি পরিমাণ দাম আসতে পারে বা আশা বাঞ্ছনীয় সে সংক্রান্ত একটা ধারণা আমরা সেখানে দিয়েছি। তো এখানে আমরা যে রিপোর্টটা করেছি, যারা রিপোর্টটা পরবর্তী পর্যায়ে পত্রিকায় দিয়েছেন ওনারা কিন্তু আমাদের পুরো রিপোর্টটাকে করেননি, আমাদেরকে ওনারা রেফার করেননি। আমরা এখানে কিন্তু আমাদের রিপোর্টের 6 নম্বর কলামে আমরা সুস্পষ্টভাবে একটা কথা বলেছিলাম যে আমরা যে এই রিপোর্ট আমরা যে মূল্যের যে মূল্য সম্পর্কে যে আমরা কথাটা বলেছি, যে আপনারা জানেন যে আমাদের এই মূল্যটা নির্ধারিত হয় একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার মধ্যে কি আছে? ফর্মুলার মধ্যে আছে যে আন্তর্জাতিক বাজার থেকে আমার পোর্ট পর্যন্ত কত টাকা ক্রয় এবং পরিবহন খরচ হলো, পোর্টে আমার কি পরিমাণ বিভিন্ন রকমের ট্যাক্স, ভ্যাট, সাবসিডারি, সাপ্লিমেন্টারি ট্যাক্স থেকে দিতে হয়, এগুলো থাকে। তারপরে এখান থেকে বনেট হাউসে যায়, তার একটা পরিবহন খরচ আছে। বনেট হাউস থেকে আবার মিলে যায়, যেখানে পরিশোধিত সেখানে একটা পরিবহন খরচ থাকে। মিলে এটা রিফাইন হয়, রিফাইন করতে গেলে পরে সেখানে আপনার বিদ্যুতের খরচ আছে, গ্যাসের খরচ আছে, সেখানে কর্মচারীদের বেতন, ব্যাংকের ইন্টারেস্ট, যারা ব্যবসা করেন তাদের ব্যবসায়ী লভ্যাংশ এবং ডেপ্রিসিয়েশন, আবার সিস্টেম লস, এই অনেকগুলি জিনিস এখানে সম্পৃক্ত থাকে। এটাকে আমরা কাউন্ট করে আমরা মিল গেটে দ্রব্যটা মূল্যটা নির্ধারণ করি, এবং এইটা আমরা একইভাবে করি না। আমাদের সাথে যারা ব্যবসায়ী মহল আছেন, আমাদের কমার্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি এবং এনবিআর, আমরা সকলে মিলিতভাবে আমরা এটা করে থাকি। তো যে বিষয়টা উল্লেখযোগ্য ছিল সেখানে আমরা কিন্তু আমাদের 6 নম্বর কলামে এটা আমরা কিন্তু উল্লেখ করেছি যে এই দ্রব্যমূল্য নির্ধারণের ফর্মুলাটা আমরা ঠিক করেছি 2010 সালে। এই 2010 সালে ঠিক করার পর এরপরে কিন্তু বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দামও হয়তো ক্ষেত্রে বিশেষে বেড়েছে, আপনার পরিবহন কষ্ট প্রচুর পরিমাণে বেড়েছে, তারপরে কর্মচারীদের বেতন ভাতা বেড়েছে। তো এই বৃদ্ধিগুলো আমরা এই 2010-এর পরে এটা আর হালনাগাদ হয় নাই। আমরা হালনাগাদ করার চেষ্টা করেছিলাম, বিভিন্ন কারণে এটা আমরা হালনাগাদ করতে পারি নাই। তো হালনাগাদ করতে পারি নাই বলে এই মূল্য বৃদ্ধিটা আমাদের আগের ফরম্যাটে হওয়ার কারণে দেখা গেছে যে 2-4-5% মূল্য হয়তো অ্যাকচুয়াল মূল্য যা হওয়া উচিত ছিল তার চেয়ে 2-4-5% আমরা কস্টিংয়ে আমরা 2-4% কম আমাদের এখানে কস্টিং হয়ে গেছে। তো এটা আমাদের যেহেতু পুরনো ফরম্যাট 2010 সালে ফরম্যাটে করেছি, তার জন্য এই বিষয়টা ঘটেছে। এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আমার এই ইয়েটা আমি বলবো যে আমাদের যে প্রাইজিংটা এটা একটা কনজারভেটিভ প্রাইজিং। এটা আমরা আশা করছি যে রমজানের পরে আমরা হয়তো এই প্রাইজিংটাকে জাতীয় পর্যায়ে একটা কমিটি আসছে, সেই কমিটি বসে হয়তো এটাকে আমরা আবার রিফরমেট করে নেব।
ফরম্যাটটা রিফর্ম করতে। ফরম্যাটটা রিফর্ম করতে গেলে হয়তো দেখা যাবে যে গ্যাসের দাম যদি ঠিক থাকে ঠিক থাকবে, বিদ্যুতের দাম বাড়লে বাড়তি অংশটা আসবে, কর্মচারীর বেতন, বিশেষ করে পে স্কেল তো জুলাইতে পে স্কেল হলে এটা জাম্প হবে, এটা কর্মচারীদের বেতনে একটা জাম্প হবে। তো এই জাম্পগুলোকে আমরা অ্যাকোমোডেট করে আমরা হয়তো পে স্কেলে পরে রমজানের পরে একটা সুবিধার সময় আমরা এই প্রাইসিংটা আবার করে নেব। স্যার আপনি একটা প্রশ্ন করছেন, স্যার আপনি বলছেন যে 2-4%, ম্যাক্সিমাম 5% ধরুন, ওইটা যদি হেরফের হয় তাহলে 5 টাকা বা সামথিং হেরফের হতে পারে, কিন্তু এখানে তো প্রাইস অনেক বেশি, বাজারে অনেক বেশি, প্রায় 17-18 টাকা উল্লেখ করা আছে। 17-18 টাকা ঠিক হবে না, আবার এইটা এখানে যা আছে কালকের বাজারে কিন্তু আবার তা নাই, কালকের বাজারে কিন্তু আবার অনেক কম আছে। যেমন আমি নিজে কালকে চিনি কিনেছি 35 টাকা কেজি। চিনি মার্কেটের স্টেবিলিটি আছে, সমান আছে, এটা আমরাও লিখেছি, বাট আমি বলছি বোতলজাত সয়াবিনেরটাও আমি কালকে দেখেছি 93 টাকা করে কারণ বাজার, স্যার 98 টাকা, 99 টাকা, 101 টাকাও আছে, আর 93 টাকাও বিক্রি হচ্ছে। এখানে আবার একটা কথা আছে, এখানে একটা কথা আছে কি জানেন, যে আমি ভোক্তা হিসেবে মনে করেন যে ঢাকাতে অনেকগুলি বাজার আছে, যেমন মনে করেন নিউ মার্কেট, আপনার বনানী সুপার মার্কেট, আপনার হাতিপুর বাজার, এই মার্কেটগুলিতে দেখা যায় যে উচ্চবিত্ত পরিবারের লোকজন বাজার করতে আসে। এখন এই উচ্চবিত্ত পরিবারের লোকজনরা যে তাদের কাছে যে দ্রব্যের যে দাম হাঁকা হয় না কেন, তারা ভাবে যে এটা আমি জিজ্ঞেস করবো যে ভাই এত টাকা যাচ্ছে কেন, এটা তো অন্য বাজারে কমও আছে। এই সময়টা সে মনে করে যে এখানে আমি 10 মিনিট সময় নষ্ট করার চেয়ে 10 মিনিট সময় অন্য জায়গায় নষ্ট করলে আমার এখানে যদি আমার 10 টাকা সাশ্রয় হয়, আরেক জায়গায় আমার 100 টাকা আয় হবে। ফলে হয় দেখা যায় কি যে দামে হাঁকা হচ্ছে সেই দামে ওনারা কিনে নিচ্ছেন। ভোক্তা হিসাবে আমারও কিন্তু একটা অধিকার আছে, আমারও কিন্তু দায়িত্ব আছে। সংবাদ সম্মেলনে আসার আগে স্যার দর্শক, সেগুনবাগিচার কার্যালয়ে ভোগ্যপণ্যের দাম সম্পর্কে ট্যারিফ কমিশনের সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। আফ্রিকা মহাদেশের 25 দেশের সমন্বয়ে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় মুক্ত বাণিজ্য অঞ্চল TFTA স্থাপনের চুক্তিটি গোটা আফ্রিকার আর্থিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন দেশগুলোর নেতারা। তবে এই মহাদেশের মোট জিডিপির 35% নাইজেরিয়ার অর্থনীতির উপর নির্ভর করে বলে দেশটিকে এই মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় না রাখাকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। এছাড়া এত বড় বাণিজ্য চুক্তির কারণে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে শিল্পোন্নত দেশগুলোর সাথে আফ্রিকার দেশগুলোকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে বলেও আশঙ্কা তাদের। ত্রিপক্ষীয় মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের চুক্তিটি আফ্রিকা মহাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি। 25টি দেশের সমন্বয়ে স্বাক্ষরিত এই বাণিজ্য চুক্তির সুবিধা পাবে আফ্রিকার অন্তত 57% মানুষ। পাশাপাশি এই চুক্তি একত্রিত করবে পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বাজার, দক্ষিণ আফ্রিকান উন্নয়ন কমিউনিটি এবং পূর্ব আফ্রিকান কমিউনিটিকে। আফ্রিকার 54টি দেশের সংসদে অনুমোদন পেলেই বাস্তবায়নের মুখ দেখবে এই চুক্তি। কিন্তু হতাশার বিষয় হলো $1.8 ট্রিলিয়ন অর্থনীতির এই মহাদেশের এত বড় চুক্তির বাইরে রাখা হয়েছে আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ নাইজেরিয়াকে। সেই সাথে আমলাতান্ত্রিক জটিলতার কারণে চুক্তির বাস্তবায়ন হলেও এ মহাদেশের প্রতিটা দেশই সে সুফল পাবে কিনা সে বিষয়ে সংশয় থেকেই যাচ্ছে। পণ্যের অবাধ আমদানি রপ্তানি, এক দেশ থেকে অন্য দেশে কোনো ঝামেলা ছাড়া যাতায়াত কিংবা অবাধ বিনিয়োগ, এসব সুবিধা প্রতিটি দেশই পাবে। কিন্তু সমস্যাটা হলো এখানে এক একজন এক এক ভাষায় কথা বলবে এবং যাতায়াত ব্যবস্থার কারণে এক দেশ অন্য দেশে যেতেও ঝামেলা পোহাতে হবে। চুক্তির ধারণাটা অসাধারণ হলেও বাস্তবায়ন কিংবা এর সুবিধা পাওয়া অনেক সময়ের ব্যাপার। অন্যদিকে পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বাজার, দক্ষিণ আফ্রিকান উন্নয়ন কমিউনিটি এবং পূর্ব আফ্রিকান কমিউনিটিকে একত্রিত করার ব্যাপারটাও খুব একটা সহজ হবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এ কারণে এত বড় বাণিজ্য চুক্তির আগে আঞ্চলিক বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশগুলোর পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এই তিনটি গ্রুপের মধ্যে কোন গ্রুপ পূর্ব আফ্রিকার অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে আর কোন গ্রুপ কাজ করে দক্ষিণ আফ্রিকার প্রবৃদ্ধি বাড়াতে। এই গ্রুপগুলো একত্রিত করার আগে এক দেশের সাথে অন্য দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা জরুরি, কারণ সব দেশের নীতি এক না। এদিকে প্রতিবন্ধকতা থাকলেও এই চুক্তির মাধ্যমে ব্যবসায় খরচ কমবে বলে একে স্বাগত জানিয়েছে ব্যবসায়ী মহল। আর বাজার বিশ্লেষকরা বলছেন TFTA বাস্তবায়ন হলে আফ্রিকার বাণিজ্য 12% থেকে 30% পৌঁছাবে। আফ্রিকার সব দেশের সংসদে অনুমোদন পেলে 2017 সালে এই চুক্তির বাস্তবায়ন হবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। যাত্রীবাহী বিমানের সবচেয়ে বড় প্রদর্শনী চলছে এখন ফ্রান্সের রাজধানী প্যারিসে।
বাজার চাহিদা মাথায় রেখে নতুন মডেলের সব বিমান নিয়ে আন্তর্জাতিক প্যারিস এয়ার শো এর 51তম আসরে হাজির হয়েছেন বিশ্বখ্যাত দুই বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস ও বোয়িং এর কর্মকর্তারা। প্রদর্শনীতে বিভিন্ন এয়ারলাইন্স থেকে পাওয়া বিক্রয়াদেশের হার নিয়ে প্রতিষ্ঠান দুটি সন্তুষ্ট হলেও বিমান নির্মাণে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। এয়ারবাস A350 জ্বালানি সাশ্রয়ী ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এই বিমানটি প্রায় 300 যাত্রী পরিবহনে সক্ষম। তুলনামূলক সাশ্রয়ী মূল্য হওয়ায় এয়ারলাইন্স কোম্পানিগুলোর পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে এই যাত্রীবাহী বিমানটি। আর তাই এর চাহিদা ও বিক্রয়াদেশ বাড়ছে বিশ্বজুড়েই। আর এমন সব আকাশযান নিয়েই এখন ফ্রান্সে চলছে যাত্রীবাহী বিমানের সবচেয়ে বড় প্রদর্শনী আন্তর্জাতিক প্যারিস এয়ার শো। বিমানের আন্তর্জাতিক বাজারের মতো মেলায়ও ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে এয়ারবাস ও বোয়িং এর মধ্যে। মেলার প্রথম দিনই 200টিরও বেশি বিমানের বিক্রয়াদেশ পেয়েছে প্রতিষ্ঠান দুটি। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রয়াদেশ দিয়েছে ইন্দোনেশিয়ার এয়ারলাইন্স গারুদা। $2000 কোটি 7টি বোয়িং ও 30টি এয়ারবাসের বিমান কিনবে প্রতিষ্ঠানটি। এছাড়াও মেলায় সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স 20টি বিমান কিনবে বলে জানিয়েছে এয়ারবাস। বিমানের বাজার এখন বেশ ইতিবাচক। প্রদর্শনীতে পাওয়া বিক্রয়াদেশ থেকে আমার সেরকমই মনে হচ্ছে। প্রায় 2 থেকে 4 বছর আগে আমরা এই নতুন মডেলের বিমান নির্মাণের প্রকল্প শুরু করেছিলাম। এখন যার সুফল পাচ্ছি আমরা। প্রতিযোগিতায় খুব একটা পিছিয়ে নেই বোয়িংও। কাতার এয়ারলাইন্স থেকে নতুন 14টি বিমানের বিক্রয়াদেশ পেয়েছে বোয়িং। দ্রুত নির্মাণের ওপরই এয়ারক্রাফটের ব্যবসা নির্ভর করে। চলতি বছরে আমরা আশা করছি 750-র বেশি বিমান সরবরাহ করতে সক্ষম হব। এটা বোয়িং এর জন্য অবশ্যই একটি রেকর্ড হবে, যা আন্তর্জাতিক বাজারে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এগিয়ে রাখবে। এদিকে বিমান নির্মাণে উন্নত প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বাড়ানোর উপর জোর দিলেন বাজার বিশ্লেষকরা। ভবিষ্যতের এভিয়েশন বাজার নির্ভর করছে উন্নত সফটওয়্যার ও সাইবার দক্ষতার উপর। সব মিলিয়ে বলতে পারি প্রযুক্তির সবচেয়ে আধুনিক ব্যবহার ও ব্যবস্থাপনার দক্ষ প্রতিষ্ঠানটি বিমানের বাজারে শীর্ষস্থানে উঠে আসবে, যা আগামী কয়েক বছরের মধ্যেই আমরা দেখতে পাবো। গেল 15 জুন শুরু হয় প্রদর্শনী চলবে 21 জুন পর্যন্ত। এজি মাহমুদ, সময় সংবাদ। দর্শক, আবার জানিয়ে দিচ্ছি সোনার বাণিজ্যের শিরোনামগুলো। রোজা শুরুর আগেই বেড়ে গেছে খুচরা বাজারের সঙ্গে পাইকারি দামের ব্যবধান। ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে বছর জুড়ে মনিটরিং অব্যাহত রাখার আশ্বাস মেয়রের। সৌদি আরবের নিষেধাজ্ঞায় রমজানে ওমরা করতে পারছেন না প্রায় 20,000 বাংলাদেশি। কূটনৈতিক তৎপরতা সহ জামানতের অর্থ বাড়ানোর অনুরোধ হাবের। এবং কার্প জাতীয় মাছের রেণুপোনা উৎপাদন করে সফলতা পেয়েছেন যশোরের এক খামারি। তাকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন অন্যরাও। দর্শক, এ ছিল এ সময় বাণিজ্য।